গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা পড়বো পিওয়াইকিউ সিরিজের পার্ট নাম্বার 8 এবং এর আগে অলরেডি 7টা পার্ট চ্যানেলে আপলোড আছে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখছো এবং ক্লাসে যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং প্রত্যেকটা ক্লাসে 15টা করে কোয়েশ্চেন থাকছে। কে কতগুলো কোয়েশ্চেন করতে পারছো সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাচ্ছ না। আই হোপ আজকের ক্লাসে জানাবে। আজকের ক্লাসে 10টা কোয়েশ্চেন আছে এবং 10টা কোয়েশ্চেন থেকে আমরা প্রচুর ইনফরমেশন পড়বো, কারণ 15টা কোয়েশ্চেন করে ইনফরমেশন দিতে গিয়ে ক্লাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড দ্য সেকুলার ওয়ার অ্যাডেড ইন দ্য প্রিয়াম্বল। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটো যুক্ত করা হয়েছিল? 41st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 নাকি 43rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1977? প্রিয়াম্বেল একবারই সংশোধন করা হয়েছে এবং সেটা করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইন দ্য ইয়ার অফ 1976। এবং প্রিয়াম্বেলে এখানে সোশ্যালিস্ট এবং সেকুলারের সাথে সাথে আরেকটা ওয়ার্ডও অ্যাড করা হয়েছিল, যেটা হচ্ছে ইন্টিগ্রিটি। ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। এবং এই যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, কারণ প্রচুর চেঞ্জেস করা হয়েছিল এখানে। মিনি কনস্টিটিউশন। এই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। ওকে, আচ্ছা, প্রিয়াম্বেল সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে প্রিয়াম্বেল কোন দেশ, মানে ইন্সপায়ার কোথা থেকে হয়েছে প্রিয়াম্বেল? প্রিয়াম্বেল ইন্সপায়ার হয়েছে ইউএস এর কনস্টিটিউশন থেকে, যেখানে সেটা বিল অফ রাইটস নামে পরিচিত। প্রিয়াম্বেলকে কে প্রস্তাব করেন? প্রিয়াম্বেলকে প্রস্তাব করেন জে এল নেহেরু, যেটা অবজেক্টিভ রেজলিউশন নামে একটা রেজলিউশন পাস করা হয়, যেখানে গোটা কনস্টিটিউশনের সামারি বা গোটা কনস্টিটিউশনের কি মোটিভ বা কি করতে চাইছে গোটা কনস্টিটিউশনটা, সেটা কিন্তু এখানে অ্যাজ এ হোল লেখা ছিল। ওকে, এবং এটা কবে করেন প্রস্তাব? ইন দ্য ইয়ার অফ 1946 এ 13 ডিসেম্বরে প্রস্তাব করেন। এবং এটা অ্যাডপ্ট কবে করা হয়? অ্যাডপ্টেড যখন পুরো কনস্টিটিউশনটা অ্যাডাপ্ট করা হয়ে গেছিল, তারপরে প্রিয়াম্বেল অ্যাডাপ্ট করা হয় এবং এটা অ্যাডাপ্ট করা হয় 26 ইন দ্য ইয়ার অফ 1949। এবং এটা এনফোর্স কবে করা হয়? ডেট অফ এনফোর্সমেন্ট। এই প্রত্যেকটা কোয়েশ্চেন, মানে প্রত্যেকটা ডেটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। ডেট অফ এনফোর্সমেন্ট যেদিন গোটা কনস্টিটিউশনটা লাগু হয় সেদিন, 26 জানুয়ারি 1950। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, প্রিয়াম্বেলকে কে আইডি কার্ড অফ কনস্টিটিউশন বলেছেন? আইডি কার্ড অফ কনস্টিটিউশন, এটা কে বলেছেন? আইডি কার্ড অফ কনস্টিটিউশন বলেছেন কে? নেক্সট হচ্ছে, প্রিয়াম্বেলকে কে পলিটিক্যাল হরোস্কোপ বা হরোস্কোপ অফ কনস্টিটিউশন বলেছেন? হরোস্কোপ অফ কনস্টিটিউশন কে বলেছেন? তোমরা আমার হ্যান্ডরাইটিং বুঝতে পারো তো? এবং প্রিয়াম্বেলের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে নেওয়া হয়েছে? তিনটে কোয়েশ্চেন করলাম, তিনটে কোয়েশ্চেনের উত্তর তোমরা দেবে। আইডি কার্ড অফ কনস্টিটিউশন বলেছে এন কে, সরি এন কে বলছি, এন এ পালকিওয়ালা। এবং হরোস্কোপ অফ কনস্টিটিউশন বলেছেন কে এম মুন্সি। কে এম মুন্সি কনস্টিটিউশন অ্যাসেম্বলির কোন কমিটির চেয়ারপারসন ছিলেন? এবং ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এই পর্যন্ত ক্লিয়ার?
ওকে, প্রিয়াম্বেল হচ্ছে সামারি অফ দ্য কনস্টিটিউশন। এবং প্রিয়াম্বেলের মোটিভটা কি, প্রিয়াম্বেলের কম্পোনেন্ট কি কি রয়েছে। কম্পোনেন্টে আমরা চারটে জিনিস মনে রাখবো। এটা হচ্ছে প্রিয়াম্বেল, দেখবে এনসিইআরটির বইয়েতে বা অনেক বইয়ের সামনেই এই 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 কাটটা দেওয়া থাকে, স্পেশালি এনসিইআরটির বইতে তো থাকেই। এখানে কম্পোনেন্ট যদি আমরা বলি তাহলে চারটে কম্পোনেন্ট রয়েছে। কম্পোনেন্টস রয়েছে চারটে কম্পোনেন্টস। কি কি চারটে কম্পোনেন্টস? একটা হচ্ছে ডেট অফ অ্যাডপশন, ডেট অফ অ্যাডপশন, অফ কনস্টিটিউশন। দেখো এখানটাতে ডেট রয়েছে 26th day of November in the 1949, যখন অ্যাডপ্ট করা হচ্ছে এবং enact and give to ourselves this constitution। enact করা এই তোমার অ্যাডপশনের ডেট রয়েছে in your constituent assembly। তাহলে কবে, ডেটটা কবে? ডেট হচ্ছে তোমার 26 নভেম্বর 1949। একটা কম্পোনেন্ট হয়ে গেল। নেক্সট কম্পোনেন্টে কি রয়েছে? নেক্সট কম্পোনেন্টে রয়েছে যে সোর্স, পাওয়ারের সোর্সটা কোথায়। সোর্স অফ পাওয়ার, সোর্স অফ পাওয়ার। একদম প্রথম লাইনে চলে যাও, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের কাছে এই ক্ষমতা রয়েছে। দ্য পিপল অফ ইন্ডিয়ার কাছে এই পাওয়ার রয়েছে, কনস্টিটিউশনের পাওয়ার রয়েছে দ্য পিপল অফ ইন্ডিয়ার কাছে। তাহলে সোর্স অফ পাওয়ার হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট হচ্ছে নেচার কিরকম কনস্টিটিউশনের, নেচার অফ দ্য কনস্টিটিউশন, নেচার অফ দ্য কনস্টিটিউশন। নেচার কিরকম না, এটা সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। কিরকম নেচার না, সোভারিন, সোভারিন মানে সার্বভৌমত্ব রয়েছে এর, সোশ্যালিস্ট, সেকুলার ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট মানে সোশ্যালিস্টের বাংলা কি, সমাজতান্ত্রিক, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে এর যে তোমার গণতান্ত্রিক, ডেমোক্রেটিক মানে এখানে ইলেকশন হবে, ইলেক্টেড মেম্বার থাকবে, এবং রিপাবলিক, রিপাবলিকে হচ্ছে হেড অফ দ্য স্টেট হচ্ছে ইলেক্টেড হবে, ঠিক আছে। আর ডেমোক্রেটিকের মানে হচ্ছে যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে ডেফিনেশনটা আব্রাহাম লিঙ্কনের দেওয়া, সেটা হচ্ছে ডেমোক্রেটিকের একটা ডেফিনেশন বলতে পারি। এখানে ডাইরেক্ট ইলেকশন হবে, পিপল ডাইরেক্ট পার্টিসিপেট করবে ল মেকিং এ, ঠিক আছে। মানে সরি, পিপল ডাইরেক্ট পার্টিসিপেট করবে যারা ল মেকিং করছে তাদের ইলেকশনে। নেচার অফ দ্য কনস্টিটিউশন আমরা কি কি পেলাম? একটা হচ্ছে সোভারিন, একটা হচ্ছে সোশ্যালিস্ট, তারপরটা হচ্ছে সেকুলার, তারপর এটা হচ্ছে ডেমোক্রেটিক, তারপরটা হচ্ছে রিপাবলিক। এর মধ্যে সোশ্যালিস্ট আর সেকুলার এই দুটো কথা আমরা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। তোমরা কিন্তু খেয়াল রাখবে, এস আমরা কি কি ওয়ার্ড দেখলাম এখানে যুক্ত করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। তাহলে আমরা এটাকে শর্ট ফর্মে এসএসআই বলে ভাবতে পারি বা আইএসএস বলে ভাবতে পারি। কিন্তু এখানে খেয়াল রাখবে যে সোভারিনটা প্রথম থেকেই ছিল, সোভারিন তো হতেই হবে, একটা দেশ যখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তখন তাকে অ্যাট ফার্স্ট সোভারিন হতেই হবে। আচ্ছা, আর একটা কি কম্পোনেন্ট রয়েছে? আর একটা যে কম্পোনেন্ট রয়েছে সেটা হচ্ছে তোমার যে এটা কি এস্টাবলিশ করার চেষ্টা করছে, অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। ছোট করে লিখছি। এখানে কি অবজেক্টিভ কি না, এটা ইট সিক টু এস্টাবলিশ জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রাটার্নিটি। এটা এস্টাবলিশ করতে চাইছে, এস্টাবলিশ করতে চাইছে কি কি, জাস্টিস, ইকুয়ালিটি, আচ্ছা লিবার্টি, লিবার্টি,
ইকুয়ালিটি অ্যান্ড ফর্টার্নিটি, আমি লিখছি না, এখানে লেখা আছে। এইবার যেটা আরো বলার, যে এখানে কত রকমের জাস্টিসের কথা বলা হয়েছে, এখানে 3 রকমের জাস্টিসের কথা বলা হয়েছে। জাস্টিস, 3 টাইপ অফ জাস্টিস, একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস। লিবার্টি, কত রকমের লিবার্টির কথা বলা হয়েছে না, থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এন্ড ওয়ার্শিপ, 5 রকমের লিবার্টির কথা বলা হয়েছে। ইকুয়ালিটি, কিসে কিসে ইকুয়ালিটি না, স্টেটাস অ্যান্ড অন অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অ্যামং অল অফ দেম, স্টেটাস এবং অপরচুনিটির কথা বলা হয়েছে এখানে ইকুয়ালিটির ক্ষেত্রে। এবং এখানে তোমার ফ্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ব, সেটা তো এক রকমেরই হবে। তাহলে আমরা প্রিয়াম্বল থেকে কি কি পেলাম, একটা হচ্ছে ডেট অফ অ্যাডপশন পেলাম, যেটা হচ্ছে 26 নভেম্বর 1949। সোর্স অফ দ্য পাওয়ার পেলাম, যেটা হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়া। নেচার অফ দ্য কনস্টিটিউশন পেলাম, যেটা হচ্ছে সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। সোভারিন মানে হচ্ছে সার্বভৌমত্ব। সোভারিন কথার অর্থ হচ্ছে যে এই কোন অথরিটি কিন্তু ইন্ডিয়ার উপর রুল করছে না, ইন্ডিয়া তার নিজের ডিসিশন নিজে নিতে সক্ষম। সোশ্যালিস্ট মানে কি, সোশ্যালিস্ট মানে আমরা জানি যে আমরা এখানে সোশ্যালিস্ট মোড অফ গভর্নমেন্ট এখানে চলবে। আচ্ছা, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, কোন সিঙ্গেল রিলিজিয়নকে ইন্ডিয়া প্রমোট করবে না। এখানে আমরা পজিটিভ সেকুলারিজম দেখতে পাই, যে প্রত্যেকটা ধর্মকে সমান চোখে দেখা হবে, কোন ধর্ম মানতে বাধাও দেওয়া হবে না, আবার কোন ধর্ম মানতে ফোর্সও করা হবে না। ঠিক আছে, গভর্নমেন্ট প্রত্যেকটা ধর্মকে ইকুয়ালি ট্রিট করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কি পড়লাম, সেকুলার। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে হচ্ছে যে ডেমোক্রেটিক দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট, যেখানে পিপল যারা ডিরেক্টলি ল মেকিং প্রসিডিওরে পার্টিসিপেট করবে, সেটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি। এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসি, যেটা আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, যে যারা ল মেক করছে, যারা আইন তৈরি করছে, তাদেরকে পিপল অফ ইন্ডিয়া ইলেক্ট করে পাঠাচ্ছে। এবং রিপাবলিক মানে কি, যে হেড অফ দ্য কান্ট্রি সে হচ্ছে ইলেক্টেড হবে। রিপাবলিক কথার অর্থ হচ্ছে হেড অফ দ্য কান্ট্রি। আমাদের হেড অফ দ্য কান্ট্রি কে, প্রাইম মিনিস্টার নয় কিন্তু প্রেসিডেন্ট, তিনি ইলেক্টেড হবে। সে ডাইরেক্ট ইলেকশন হোক বা ইনডাইরেক্ট ইলেকশন হোক, সেটা কিন্তু ইলেক্টেড হচ্ছে, ইনডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, হয়ে গেল। তো প্রিয়াম্বেল কি জাস্টিসিয়েবল না জাস্টিসিয়েবল নেচার, মানে প্রিয়াম্বেল কি কোনো কোর্ট অফ ল এর মাধ্যমে এনফোর্স করা যাবে কি যাবে না। প্রিয়াম্বেলকে কোনো ল অফ কোর্ট অফ ল দ্বারা এনফোর্স করা যাবে কি যাবে না। খেয়াল রাখবে, প্রিয়াম্বেল কিন্তু কোনো পাওয়ারের সোর্স নয়, না তো রেস্ট্রিকশন লেজিসলেচারের উপরে। প্রিয়াম্বেল হচ্ছে জাস্ট তোমার একটা প্রিফেস দিচ্ছে গোটা কনস্টিটিউশনের। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। এতক্ষণ যেটা পড়লাম অনেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু খেয়াল রাখবে এই প্রত্যেকটা। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে, ছাড়ো পরের দিনের কোয়েশ্চেনে রাখবো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। গিয়াসউদ্দিন তুগলক ওয়াজ দ্য গভর্নর ডিউরিং দ্য রেইন অফ আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির রাজত্বকালে গিয়াসউদ্দিন তুগলক কোথাকার গভর্নর ছিল, বেঙ্গল, রাজস্থান, কাশ্মীর নাকি পাঞ্জাব। গিয়াসউদ্দিন তুগলক কোথাকার গভর্নর ছিলেন যখন আলাউদ্দিন খিলজি রাজত্ব করছেন। আমরা আগের দিনের ক্লাসে, ক্লাস নাম্বার 7-এ বলবন সম্পর্কে পড়েছিলাম, এবং বলবন সম্পর্কে কি কি মনে রাখতে হবে সেগুলো সমস্ত পড়ে ফেলেছিলাম। তো গিয়াসউদ্দিন তুগলক তুগলক বংশের রাজা ছিলেন, তিনি গভর্নর কোথাকার ছিলেন না পাঞ্জাবের গভর্নর ছিলেন আলাউদ্দিন খিলজির রাজত্বকালে। গোটা দিল্লি সালতানাতকে কারা কারা দিল্লিতে রাজত্ব করেছে সেটা যদি আমরা একটুখানি খেয়াল করে দেখি, তাহলে প্রথমে মানে আর্লি তুর্কিজ ইনভেশন যখন হচ্ছে, তার আগে কারা রাজত্ব করতো, তার আগে রাজত্ব করতো চৌহান ডাইনেস্টি রাজত্ব করতো, যেখানে আমরা দেখেছি না তরাইনের প্রথম যুদ্ধ হবে এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ হবে। প্রথম যুদ্ধতে মোহাম্মদ ঘুরি হেরে যাবে এবং দ্বিতীয় যুদ্ধতে মোহাম্মদ ঘুরি জিতে যাবে এবং পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করবে, এবং দিল্লিতে তোমার সুলতানি সাম্রাজ্যের সূত্রপাত সে তারপর থেকে ঘটবে। আলাউদ্দিন কুতুবউদ্দিন আইবক হচ্ছে তোমার ফার্স্ট রুলার দিল্লি সালতানাতের। তারপরে ইলতুৎমিশকে আমরা দেখবো, ইলতুৎমিশের পর রাজিয়াকে দেখবো, তারপর গিয়াসউদ্দিন বলবান। এই যে টাইম পিরিয়ডটা, এটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ, তাই তো, দাস বংশ। হোয়াইট কালারেও লিখলে ভালো লাগছে, অসুবিধা
এখানেও লেখা যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে জালালউদ্দিন খিলজি আসবে, জালালউদ্দিন খিলজির পরে আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজির পরে আমরা দেখবো তুগলক ডাইনেস্টি আসছে, যেখানে গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে তুগলক ডাইনেস্টি বা তুগলক বংশের প্রতিষ্ঠাতা। তো গিয়াসউদ্দিন তুগলক যখন আলাউদ্দিন খিলজির টাইমে তিনি পাঞ্জাবের গভর্নর ছিলেন। আলাউদ্দিন খিলজি সম্পর্কে আজকে আমরা পড়বো না, আজকে আমরা তুগলক ডাইনেস্টি সম্পর্কেই পড়বো। এবং গিয়াসউদ্দিন তুগলক যে খিলজি ডাইনেস্টির যে লাস্ট রাজা ছিল, যার নাম হচ্ছে খুসরু খান, তাকে হত্যা করেন এবং তাকে হত্যা করার পরে তিনি তিনি সিংহাসনে বসেন। এবং গিয়াসউদ্দিন তুগলকের যদি আসল নাম গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে, সেটা তার টাইটেল, ঠিক আছে, উপাধি নিয়েছিলেন গিয়াসউদ্দিন তুগলক। এনার রিয়েল নেম হচ্ছে গাজী মালিক, ঠিক আছে, গাজী মালিক। এবং তিনি তুগলক ডাইনেস্টি শুরু করতে থেকে হচ্ছে 1320 1320 তে তুগলক ডাইনেস্টি এস্টাবলিশ করছেন। তুগলক ডাইনেস্টির আর কি কি ইম্পর্টেন্ট রুলার আছে? মোহাম্মদ বিন তুগলক, এমবিটি, এবং ফিরোজ শাহ তুগলক। মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1325 থেকে রাজত্ব করবে 1351 পর্যন্ত। এন্ড ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 1388। এই ফিরোজ শাহ তুগলক এবং মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে একটুখানি পড়ে নিই। এমবিটি, মোহাম্মদ বিন তুগলক। এনার সময় একজন ট্রাভেলার এসেছিলেন, যে ট্রাভেলার সম্পর্কে আমরা পড়েছি যে তিনি সাউথে গেছিলেন। বাহুমনি যে রাজা ছিল, বিজয়নগর এম্পায়ারের যে রাজা ছিল, সেখানে তাদের সভাতেও গেছিলেন। ট্রাভেলারটার নাম হচ্ছে ইবন বতুতা। ট্রাভেলার ইবন বতুতা, ইবনে বতুতা। এটা গান আছে না, সেই ওই সিনেমাটার নাম কি, লাইক ইবনে বতুতা বগল মে জুতা। তো এখানে এই যে ফ্রেজটা ইবন বতুতা বগল মে জুতা, এই কথাটার মানে হচ্ছে যে ইবন বতুতা সবসময় রেডি থাকতো ট্রাভেল করার জন্য। মানে তিনি অনেকটা গোটা মিডল ইস্ট থেকে শুরু করে একদম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে শুরু করে অনেকটা ট্রাভেল করেছেন। তো হি ওয়াজ অলওয়েজ রেডি ফর ট্রাভেল। তো সেখানে এই ফ্রেজটা বলা হয়েছে, যে আমরা বলি না যে মানে সবসময় রেডি হয়ে আছে, এক পা তুলেই আছে। হিন্দিতে সেরকম একটা ফ্রেজ আছে যে বগল মে জুতা লেকে হর বক্ত তৈয়ারি রেতা হ্যায়। তো সেরকম আর কি। ইবন বতুতা ইনি কোথা থেকে এসেছিলেন না, মরক্কো থেকে এসেছিলেন। ওকে, ট্রাভেলার এসেছিলেন। আচ্ছা, এনার টাইমে আমরা একজন রাইটারের কথা পড়ি, যার নাম হচ্ছে জিয়াউদ্দিন বর্ণী। এবং তিনি তার যে লেখা যে বইটা, যেটা হচ্ছে তারিখ ই ফিরোজ শাহী এবং ফতওয়াদ ই জাহানদেরি। তারিখ ই ফিরোজ শাহীতে তিনি লিখছেন যে এই মোহাম্মদ বিন তুগলক এত বোকা বোকা কাজ করেছিলেন। তিনি মানে চেঞ্জেস করতে গিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনে চেঞ্জেস করতে গিয়ে বিভিন্ন অযোগ্য মানুষদেরকে ইম্পর্টেন্ট পদে বসিয়েছিলেন। একটা তোমার মালি, তারপর বিভিন্ন ওয়াইন ডিস্টিলার, তাদেরকে ইম্পর্টেন্ট পদে বসিয়েছিলেন। এবং তিনি কিভাবে খুরাসান এক্সপিডিশন করেছিল, যেটা ফেইল্ড হয়েছিল। দক্ষিণ ভারতের এক্সপিডিশন করেছিল, সেটা ফেইল্ড হয়েছিল। এবং দক্ষিণ ভারতে তিনি রাজধানী ট্রান্সফার করেছিলেন, যেখানে দৌলতাবাদ, দৌলতাবাদে যখন তিনি রাজধানী ট্রান্সফার করেন, তখন এরকম নয় যে সে একা একা চলে গেছে। সে বলছে দিল্লিতে যারা যারা আছে, সে একজন বয়স্ক মানুষ হোক, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পার্সন হোক, যেই হোক, তাদের সবাইকে নিয়ে তিনি দৌলতাবাদ যাচ্ছিলেন। তো সেখানে গিয়ে তারপর সেটাও আবার ফেল হয়, আবার তিনি আগ্রাতে ফিরে আসেন। তিনি কয়েন সিস্টেম চেঞ্জ করার জন্য, তোমার কারেন্সি সিস্টেম চেঞ্জ করার জন্য তামার মানে তোমার সরি হ্যাঁ তামার নোট বানিয়েছিলেন, সেটাও ফেইল্ড হয়ে যায়। তো এখানে জিয়াউদ্দিন বর্ণীর যে লেখা বই, সেখান থেকে আমরা জানতে পারবো এনার কথা। জিয়াউদ্দিন বর্ণী, ইনি কি লিখেছিলেন? তারিখ। তারিখ মানে এই টাইমের অনেক বই দেখবে তারিখ ই ফিরোজ শাহী, এরকম তারিখ দিয়ে বই। তারিখ মানে হচ্ছে সেই টাইম পিরিয়ডের কি কি ঘটনা ঘটছে ইম্পর্টেন্ট, সেগুলো এখানে উল্লেখ করা আছে। ফিরোজ শাহী, তারিখ ই ফিরোজ শাহী লিখেছিলেন জিয়াউদ্দিন বর্ণী। আর কি মনে রাখবো না, ইনি রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লি থেকে দেবগিরি। দিল্লি থেকে ক্যাপিটাল শিফট করেছিলেন
দেবগিরি বা দৌলতাবাদ। ওকে, আর কি মনে রাখবো? দোয়াব অঞ্চলে ট্যাক্স লাগিয়েছিলেন, ঠিক আছে, ট্যাক্স লাগিয়েছিলেন দোয়াব অঞ্চলে in the year of 1326 এবং ইনি গোল্ড লোন চালু করেছিলেন। গোল্ড লোনটার নাম হচ্ছে সোনধার, সোনাধার থেকে সোনধার। আর একটা নর্মাল লোন কিছু আর কি তোমার বন্ধক রেখে, সেটার নাম হচ্ছে টাক্কাভি। টাক্কাভি এবং সোনধার এই দুটো লোন হচ্ছে এমবিটি চালু করেছিলেন। এবং এই টাইমে তোমার যে কি বলবো, এনার যে রাজার রাজ্যটার পরিসীমা ছিল সেটা কিন্তু অনেক বড় ছিল, ঠিক আছে, এবং সেটা তিনি সামলাতে পারেননি। এখানে আমরা দেখব যে তিনি টোকেন কারেন্সি চালু করেছিলেন। টোকেন কারেন্সি চালু করেছিলেন ব্রোঞ্জের, এবং দেখা গেল যে প্রচুর জাল কারেন্সিও তৈরি হচ্ছে, যেহেতু ব্রোঞ্জ খুব ইজিলি অ্যাভেলেবেল এবং সেটাকে তোমার সাধারণ মানুষরা খুব নকল করতে শুরু করলেন। এবং এখানে আর একটা খুরাসান এক্সপিডিশনের কথা মনে রাখবো আমরা। খুরাসান এক্সপিডিশন হচ্ছে তোমার নর্থের সাইডে ইনি এক্সপিডিশন করেছিলেন, যখন দেখলেন যে তোমার সাউথ ইন্ডিয়াতে গিয়েও কিছু হচ্ছে না, তখন আবার তিনি ফিরে চলে এলেন। তারপর আমরা খুরাসান এক্সপিডিশন দেখবো। এবং একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এস্টাবলিশ করেছিলেন। যেটার নাম হচ্ছে দিওয়ান ই কোহি, ঠিক আছে, দিওয়ান ই কোহি। তাহলে আমরা আজকে এমবিটি সম্পর্কে পড়লাম, মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে পড়লাম, এবং এনাকে ওয়াইস ফুল বলা হয়। এমবিটি কে ওয়াইস ফুল বা পাগল রাজাও বলা হয় অনেক সময়, ওয়াইস ফুল। কে বলেছেন? কাফি খান বলেছেন, ঠিক আছে। তারপর আমরা দেখবো সাইয়দ ডাইনেস্টি, তারপর লোদি ডাইনেস্টির শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, যাকে পরাজিত করে আকবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করবে। ওকে, হবে এক্সপিডিশন। এটা কবে হয়েছিল? এটা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1329। আর একটা এক্সপিডিশন আছে, তোমার মনে পড়ছে না আমার নামটা, সামথিং কুরাচিল বা এরকম কিছু এক্সপিডিশনে তোমরা এমবিটি টাইমে দেখতে পাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3. In which year did the Indian Parliament pass the Citizenship Amendment Act? Citizenship Act, Amendment Act হলে তোমার সিএএ হয়ে যাবে, সেটা 2019-এ। সিটিজেনশিপ অ্যাক্ট কবে পাশ করেছিল পার্লামেন্ট? ভারতীয় সংসদ কবে তার নাগরিকত্ব আইন পাশ করে? 1955, 1985, 1975, 1965। কবে সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1955-তে ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করা হয়। সিটিজেনশিপের কথা আমরা কোন কোন আর্টিকেলে দেখতে পাই? সিটিজেনশিপ প্রথমত কোন পার্টে দেখতে পাই? এই রে, এখানে তো আমি আর্টিকেল গুলো অ্যাড করেছিলাম, জাস্ট এ মিনিট। পরে চলে গেছে। আচ্ছা, এটা হলো 1955। সিটিজেনশিপের কথা কোথায় বর্ণিত রয়েছে? পার্ট নাম্বার 2 এ আছে, ঠিক আছে, পার্ট নাম্বার 2 এ আছে। কি কি আর্টিকেল আছে? এখানে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত আছে। প্রথম আর্টিকেলে বলা হচ্ছে সিটিজেনশিপ কনস্টিটিউশনে কিভাবে রেগুলেট করছে পার্লামেন্টের দ্বারা, সেটা রেগুলেট হবে। আর্টিকেল নাম্বার 6 এ কি বলা হচ্ছে? রাইট অফ সিটিজেন অফ সার্টেন পার্সন হু হ্যাভ মাইগ্রেট টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান।
যে ইন্ডিয়াতে এসেছে পাকিস্তান থেকে তাদের কথা বলা হচ্ছে, তাদেরকে কিভাবে তারা কিভাবে সিটিজেনশিপ পাবে। 7 এ বলা হচ্ছে রাইট অফ সিটিজেন অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান, যারা পাকিস্তান চলে গেছিল আবার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়াতে ফিরে এসেছে তাদেরকে কিভাবে সিটিজেনশিপ দেওয়া হবে তাদের কথা বলা হচ্ছে। আর্টিকেল 8 এ কি বলা হচ্ছে, রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইড আউটসাইড দ্য ইন্ডিয়া। পাকিস্তান ছাড়া অন্যান্য যে সমস্ত কান্ট্রি গুলোতে রিসাইড করছে এবং সেখানে তার ইন্ডিয়ান অরিজিন রয়েছে তাদের কিভাবে সিটিজেনশিপ দেওয়া হবে সেটা আর্টিকেল 8 এ বলা হচ্ছে। আর্টিকেল 9 এ কি বলা হচ্ছে, পারসন ভলেন্টারি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ আ ফরেন স্টেট নট টু বি সিটিজেন্স। যদি কোনো পার্সন ভলেন্টারিলি কোনো ফরেন কান্ট্রির সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ চলে যাবে, কারণ আমাদের এখানে সিটিজেনশিপ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। নাম্বার 10 কি বলা হচ্ছে, কন্টিনিউয়েশন অফ রাইটস অফ সিটিজেনশিপ, যে যার একটা সিটিজেনশিপ থাকছে তার ক্ষেত্রে যে সমস্ত রাইট গুলো আমরা পাচ্ছি সেগুলো তার মানে পার্লামেন্ট যদি পরবর্তী ক্ষেত্রেও আরো কোনো ল বানায় সেটাও কিন্তু সে পেতে থাকবে। বা আমাদের ধরো আমাদের পূর্বপুরুষের যে সমস্ত রাইট রয়েছে অ্যাজ সিটিজেন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে নেক্সট জেনারেশন অটোমেটিক্যালি সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে যাবে। আর্টিকেল নাম্বার 11 এ কি বলছে, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ দ্য সিটিজেনশিপ বাই ল। পার্লামেন্টের কাছে এই পাওয়ার রয়েছে যে পার্লামেন্ট যে কোনো ল বানাতে পারে সিটিজেনশিপের জন্য। সিটিজেনশিপ কিভাবে কিভাবে অ্যাকোয়ার করা যায়, পাঁচটা ভাবে অ্যাকোয়ার করা যায়। একটা হচ্ছে বাই বার্থ। বাই বার্থ যদি তোমার ইন্ডিয়াতে জন্ম হয় এবং ইন্ডিয়ান অরিজিন হয়, তোমার পেরেন্টসরা ইন্ডিয়ান হয়, তাহলে তুমি বাই বার্থ সিটিজেনশিপ পাবে। বাই ডিসেন্সি, আউটসাইড ইন্ডিয়া যদি তুমি, আচ্ছা আমি লিখি বাই বার্থ, তারপর হচ্ছে বাই ডিসেন্সি। ডিসেন্সি মানে হচ্ছে যদি তুমি আউটসাইড অফ ইন্ডিয়া জন্মাও কিন্তু তুমি তোমার ইন্ডিয়ান অরিজিন রয়েছে, পেরেন্টস তোমার ইন্ডিয়ান, তাহলে সেটা বাই ডিসেন্সি হবে। বাই রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিভাবে হবে, যে আউটসাইড ইন্ডিয়ান অরিজিন তোমার নয়, তুমি ইন্ডিয়াতে জন্মাওনি কিন্তু তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে চাও, তাহলে সেক্ষেত্রে 7 বছর ইন্ডিয়াতে থাকতে হবে এবং কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করতে হবে, তাহলে তুমি বাই রেজিস্ট্রেশন সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারবে। তারপর হচ্ছে বাই ন্যাচারালাইজেশন, যদি তোমার ইন্ডিয়ার তুমি নও, নট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার কোনো অরিজিন তোমার নেই, 12 বছর ইন্ডিয়াতে থাকবে এবং শুড অলসো নোন ওয়ান ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মেনশন ইন দ্য 8th শিডিউল। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু তোমার ইন্ডিয়ান অরিজিন থাকছে, তোমার কিন্তু তোমার পরেরটা যেটা ন্যাচারালাইজেশন, সেক্ষেত্রে তুমি চাইছো ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে, তারপর তোমার ন্যাচারালাইজেশন হবে। আর যদি ইন্ডিয়া কোনো টেরিটরি ইনকর্পোরেট করে নেয়, যদি কোনো সময় যদি যুদ্ধ হয় এবং ইন্ডিয়া পাকিস্তানকে পুরোটা অ্যাকোয়ার করে নিল, দেন পাকিস্তানের টোটাল সব যারা আছে পাকিস্তানি সিটিজেন তারা অটোমেটিক্যালি ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাবে। আই হোপ কোনোদিন হোক। কিন্তু তারপর ভাবি যে পাকিস্তানের লোকজনগুলোকে নিয়ে এসে ইন্ডিয়াতে তারপরে তো আরো তারা সেই নোংরাময়ী করবে না, কারণ ওই যে একটা কথা আছে না, জঙ্গল থেকে জানোয়ার তুলে নিয়ে যায় কিন্তু জানোয়ারের মন থেকে তো আর জঙ্গল তুলে ফেলা যায় না। তারা তো ওরকমই থাকবে। এই যে বাংলাদেশি লোকজন এরা তো এরকমই থাকবে। আর বাংলাদেশ যদি ইন্ডিয়া যদি বাংলাদেশকে অ্যাকোয়ার করে নেয় তাহলে কি হবে, লোকগুলোকে তো আর তুমি পাল্টাতে পারবে না। যতই তুমি হাওড়াতে আগ্নি মল বানিয়ে দাও, সেই লোকজন সেখানে এসে পানির পিকি ফেলবে, লোকজন সেখানে এসে গুটকা খেয়ে পিকি ফেলবে। মানে আগ্নি মল হচ্ছে ওয়ান অফ দোজ মল যেটা হচ্ছে তোমার মনে হবে না যে তুমি কোনো মলে এসছো, তোমার মনে হবে যে এর থেকে রাস্তার পাশের দোকানগুলো পরিষ্কার। সরি যদি কেউ হাওড়া থেকে থাকো, বাট ইটস ট্রু। মানে আই এম নট সরি, আই এম সরি ফর কি যে তুমি হার্ড যদি হও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, which of the following is not a mode of acquiring Indian citizenship prescribed by the Citizenship Act 1955? 1955 সালে ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী কোনটি ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি নয়? বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই বার্থ নাকি বাই ভিসা? একটু আগেই বললাম বাই ভিসা তো কারো সিটিজেনশিপ পেতে পারে না, বাই ভিসা কোনো সিটিজেনশিপ পাবে না, সে আসার পারমিশন পাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, what is the distance between two goal post in a football match? একটি ফুটবল ম্যাচে দুটি গোল পোস্টের মধ্যে দূরত্ব কত? 8.32 মিটার, 9.32 মিটার, 6.32 মিটার না 7.32 মিটার? 7,
7.32 মিটার, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 7.32 মিটার। যদি তোমরা একটু ফুটবল গ্রাউন্ডের পিকচারটা দেখো তাহলে এখানে খেয়াল রাখবে গোল পোস্টের যে দুটো পোস্টের মধ্যে ডিস্টেন্স, মানে এই যে গোল পোস্ট আর এই গোল পোস্ট, এই দুটো পোস্টের মধ্যে ডিস্টেন্স কত, 2.32 মিটার। এবং এদের যে এই ডিস্টেন্সটা তো আমরা বললাম 7.32 মিটার, আর এই লম্বাটা হচ্ছে তোমার 2.4 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি লেন্থ, গোটা ফুটবল গ্রাউন্ডের লেন্থ দেখো তাহলে সেটা 90 to 120 মিটার হতে পারে। এখানটাতে যে তোমার গোল পোস্টের উইথ রয়েছে, মানে এই যে হাইটটা কতটা লম্বা হবে, সেই হাইটটা হচ্ছে তোমার 8 ফুট, ঠিক আছে। গোল পোস্টে যদি হাইট বলে সেটা হচ্ছে 8 ফিট, এবং এর প্রস্থ বা উইথ 24 ফিট। ওকে, আচ্ছা। এরপরে ফুটবলের এখানটাতে যদি এই রেডিয়াসটা দেখছো 9.15 মিটার, এটা খেয়াল রাখবে রেডিয়াস। এবং এই যে ডিস্টেন্সটা 40.3 মিটার, এই ডিস্টেন্সটাও খেয়াল রাখবে। সেন্ট্রাল লাইন, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল লাইন, এবং এটাকে বলা হচ্ছে সেন্টার সার্কেল, হাফ ওয়ে লাইন বা সেন্ট্রাল হাফ ওয়ে লাইন বা সেন্ট্রাল লাইনও বলা হয় এটাকে। এটা হচ্ছে পেনাল্টি এরিয়া, এই পোর্শনটা হচ্ছে পেনাল্টি শট। এই পেনাল্টি শট, গোল পোস্ট থেকে পেনাল্টি শটের মধ্যে ডিস্টেন্স কত, গোল পোস্ট থেকে পেনাল্টি শটের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 11 মিটার। এবং এই যে এখানটাতে যে রয়েছে গোল পোস্ট, এই পেনাল্টি শট থেকে গোল পোস্টের ডিস্টেন্স 11 মিটার, এবং এই সাইডেও ছাড়া হচ্ছে তোমার 11 মিটার। এই যে পেনাল্টি বক্সটা রয়েছে তার ডিস্টেন্সটা খেয়াল করো 16.5, এখানে 40.3। এই মেজারমেন্ট গুলো একটু মনে রাখতে হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এই মেজারমেন্ট গুলো তোমাকে এমনি দেখে দেখে মুখস্থ করতে হবে, আর যদি তুমি স্পোর্টস দেখো তাহলে ইউ নো দিস থিং। আচ্ছা, এখানে খেয়াল রাখবে যে ফুটবলে টোটাল কতগুলো প্লেয়ার থাকে, টোটাল প্লেয়ার গেছে আমার মাথাটা, টোটাল প্লেয়ার হচ্ছে 11, ম্যাক্সিমাম 7টা প্লেয়ার লাগে একটা গেম স্টার্ট করতে, ঠিক আছে। নাম্বার অফ প্লেয়ার হচ্ছে 11 একটা টিমের ক্ষেত্রে, দুটো টিম না। এখানে ইয়েলো কার্ড, রেড কার্ড থাকে, এবং ইয়েলো কার্ড হচ্ছে ফাউল, এবং রেড কার্ড হচ্ছে কোনো সিরিয়াস মিসকন্ডাক্ট করলে রেড কার্ড দেখায়। দুটো ইয়েলো কার্ড সমান একটা রেড কার্ড, তাই তো? আমি ঠিক বলছি তো? স্পোর্টস সম্বন্ধে আমার আইডিয়া কিন্তু একটু কম, যেটুকু আমি বইয়ে পড়েছি পড়াচ্ছি সেটুকুই। ফুটবল আমি দেখি না, ক্রিকেট দেখি বাট ফুটবল না। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক, কোয়েশ্চেন নাম্বার 6. In India, which of the following articles of Constitution of India provides the formation of a new state? ভারতের নতুন রাজ্য গঠিত করার জন্য ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ একটা নতুন রাজ্য গঠনের বিধান দিয়েছে? আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3 নাকি আর্টিকেল 4? আমরা দেখেছি ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি কোথায় রয়েছে, পার্ট নাম্বার 1 এ রয়েছে। পার্ট 1 এ রয়েছে আর্টিকেল নাম্বার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, কারণ 5 এ রয়েছে সিটিজেনশিপ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 3 তে বলা হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেট। এখানে আর্টিকেল গুলো একটুখানি খেয়াল করো। আর্টিকেল 1 এ বলা হচ্ছে নেম এন্ড দ্য টেরিটরি অফ ইউনিয়ন, যেখানে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত লেখা আছে, কোথাও হিন্দুস্তান লেখা নেই কিন্তু, হ্যাঁ। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত লেখা আছে। নেক্সট হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 2, অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। এস্টাবলিশমেন্ট মানে কি, যে যদি যেটা অলরেডি আমাদের কাছে আছে সেটা যদি আমরা চেঞ্জ করি, বাউন্ডারি অল্টার করি বা সেটার নাম চেঞ্জ করি বা যা কিছু চেঞ্জ করি, সেটা হচ্ছে ফরমেশন অফ আ নিউ স্টেট। যেমন ধরো আমার মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় তৈরি হলো, তো ছত্তিশগড়ের যে এরিয়াটা, এরকম তো নয় যে ওখানটা মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল জিগসো পাজলের মতো, আমরা কোথাও থেকে একটা ল্যান্ডমার্ক নিয়ে এসে মাঝখানে ফিট করে দিয়েছি, এস্টাবলিশমেন্ট করে দিয়েছি। ইটস নট লাইক দ্যাট। ওটা ওখানে অলরেডি আমাদের ইন্ডিয়ার পার্ট ছিল, সেখানে আমরা ফরমেশন করছি একটা নিউ স্টেটের, বাউন্ডারি অল্টার করে বা এরিয়া অল্টার করে আমরা একটা নতুন স্টেটের ফরমেশন করছি, সেটা হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেট। কিন্তু যদি আমরা কোনো একটা অন্য, আবার আমি এক্সাম্পল দেবো, যদি পাকিস্তানকে আমরা এখন অ্যাকোয়ার করে নিই, তো পাকিস্তানের কিছু পোর্শন যে
বেলুচিস্তান চলো দিয়েই দিলাম, বেলুচিস্তানের লোকজনকে ওই সমস্ত এক্সট্রিমিস্ট না, মানে ওই লোকজন ওরা নিজেদের ইন্ডিপেন্ডেন্স ক্লেম করছে, তাদেরকে দিয়ে দেওয়া হলো। কিন্তু বাকি পার্টটাতে আমাদেরকে তো স্টেটে ভাগ করতে হবে। তো তখন কি হচ্ছে, সেই সেই এরিয়াটা আমরা অ্যাকোয়ার করছি, নতুন স্টেট সেখানে এস্টাবলিশ করা হবে। সেখানে তুমি কোনো বাউন্ডারি অল্টার করে, কোনো বর্ডার অল্টার করে কিন্তু ফরমেশন করতে পারছো না, তখন নতুন স্টেট এস্টাবলিশ করতে হবে। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 2 এ রয়েছে। কিন্তু যখন ফরমেশন বলা হবে তখন কিন্তু আর্টিকেল নাম্বার 3। তাহলে এখানে দুটো কিওয়ার্ড, একটা হচ্ছে ফরমেশন, একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট। কোয়েশ্চেনে দেখো ফরমেশন ছিল, কোয়েশ্চেনে ফরমেশন অফ নিউ স্টেট ছিল। আর আর্টিকেল নাম্বার 4 এ কি বলা হচ্ছে, আর্টিকেল নাম্বার 4 এ বলা হচ্ছে যে যদি আর্টিকেল নাম্বার 2 এবং 3 এ যদি কিছু চেঞ্জেস করতে হয় তাহলে সেটা 368 এর মাধ্যমে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্যে সেটাকে রাখা যাবে না, সেটাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বাইরে রাখতে হবে। Law make under Article 2 and 3 to provided for the amendment for the first and the fourth schedule are supplemental incidental and consequential matters। এত শক্ত শক্ত জিনিসপত্র না পড়ে আমি যেটা বললাম সেটা সঠিক মানে ছোটভাবে মনে রাখো, যে আর্টিকেল নাম্বার 2 এবং আর্টিকেল নাম্বার 3 এবং যে তোমার ফার্স্ট এবং ফোর্থ শিডিউলে কি আছে, ফোর্থ শিডিউলে আছে রাজ্যসভার সিট, ফোর্থ শিডিউলে আছে রাজ্যসভার সিট। এই জায়গাতে যদি কোনো চেঞ্জেস করতে হয় বা যদি কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয় তাহলে সেটা আর্টিকেল 368 এর আন্ডারে ডিল হবে না। আর্টিকেল 368 এ কি বলা হয়েছে, আর্টিকেল 368 এ বলা হয়েছে কিভাবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, যেখানে স্পেশাল মেজরিটির কথা বলা হয়েছে এই সমস্ত। কিন্তু আর্টিকেল নাম্বার 2 এবং 3 এই দুটোতে যদি কোনো চেঞ্জেস করতে হয় তাহলে সেটা আমরা সিম্পল মেজরিটি দিয়েই করতে পারবো। আর্টিকেল 368 এ যে প্রসিডিওর মেনশন করা আছে সেই প্রসিডিওর ফলো করার কোনো প্রয়োজন নেই, এটা আর্টিকেল নাম্বার 4 বলছে। ক্লিয়ার? ওকে। আগের দিন গতকালের ক্লাসে আমরা পড়েছি কিভাবে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠন হয়েছিল, তাতে কি ছিল, কোন কোন স্টেট কবে গঠিত হয়েছিল, এই সমস্ত আমরা অলরেডি পড়ে নিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, which among the following enzyme help in breaking down fat, amylase, lipase, trypsin নাকি পেপসিন? পেপসিন। ফ্যাট ব্রেক করতে কোন এনজাইম কাজ করে, নিচে কোন এনজাইম ফ্যাট ভাঙতে সাহায্য করে? অ্যামাইলেজ, দেখো অ্যামাইলেজ হচ্ছে তোমার শ্বেতসার ভাঙতে সাহায্য করে। ট্রিপসিন, পেপসিন এগুলো হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক জুসের মধ্যে থাকে, যেটা হচ্ছে প্রোটিনের ওপর কাজ করে সাধারণত। লাইপেজ হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এখানে যে সমস্ত মেজর ডাইজেস্টিভ এনজাইম গুলো আছে, কার্বোহাইড্রেট ডাইজেশন করে কি স্যালিভারি অ্যামাইলেজ, যেটা ফার্স্ট আমাদের স্যালাইভাতে থাকছে এবং ফার্স্ট এনজাইম যেটা আমাদের ফুডের উপর কাজ করছে। স্যালিভারি গ্ল্যান্ড থেকে প্রডিউস হয়, কোথায় রিলিজ হয়, মাউথে রিলিজ হয়, পিএইচ লেভেল হচ্ছে নিউট্রাল। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যেটা প্যানক্রিয়া থেকে রিলিজ হয় এবং স্মল ইন্টেস্টাইনে রিলিজ হয় এবং বেসিক, এটা হচ্ছে বেসিক ইন নেচার। মল্টেজ যেটা স্মল ইন্টেস্টাইনে প্রডিউস হয়, স্মল ইন্টেস্টাইনে রিলিজ হয় এবং যেটার পিএইচ লেভেল হচ্ছে বেসিক। প্রোটিন ডাইজেশন, পেপসিন, ট্রিপসিন, পেপটাইডেজ যেটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে রয়েছে, ট্রিপসিন প্যানক্রিয়াটিক জুসে রয়েছে এবং পেপটাইডেজ স্মল ইন্টেস্টাইনে রয়েছে। দেখো প্রোটিন কিন্তু, প্রোটিন বা ফ্যাট এগুলো কিন্তু একদম আমাদের ডাইজেশন শুরু হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে। স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন শুরু হচ্ছে, পাকস্থলীর মধ্যে HCl এর সাথে মিশছে, যখনই HCl এর সাথে পাকস্থলীতে মিশবে, যেটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড রয়েছে যেখানে পেপটিক হরমোনও খরিত হয়, সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কোথায় কাজ করছে, স্টমাকে। আর স্টমাক হলে সেটা অ্যাসিডিক হবে। দেখো স্মল ইন্টেস্টাইনে যতগুলো এনজাইম কাজ করছে সেগুলো সব বেসিক ইন নেচার, যখনই স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে তখনই এটা অ্যাসিডিক ছিল, অ্যাসিডিক থেকে বেসিক হয়ে যাচ্ছে নেচারটা। নিউক্লিক অ্যাসিড ডাইজেশন, নিউক্লিয়েজ, ASE শেষে থাকলে সেটা হচ্ছে এনজাইম, প্যানক্রিয়াস থেকে প্রডিউস হচ্ছে এবং রিলিজ হচ্ছে স্মল ইন্টেস্টাইনে বেসিক। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেমের স্ট্রাকচারটা পড়বো তখন দেখবো যে প্যানক্রিয়া থেকে যে সমস্ত এনজাইম গুলো প্রডিউস হচ্ছে সেটা বাইলের সাথে মিশে একটা কমন বাইল ডাক্ট তৈরি করছে এবং যে কমন বাইল ডাক্টটা ওপেনিংটা স্মল ইন্টেস্টাইনে। তাই প্যানক্রিয়াসে যে সমস্ত এনজাইম প্রডিউস হবে সেগুলো সবই কিন্তু স্মল ইন্টেস্টাইনে এসে রিলিজ হবে। ফ্যাট ডাইজেশন, লাইপেজ, স্মল ইন্টেস্টাইন, বেসিক। Next question, question number 8. In India, silver fir, juniper, pine and birch are the common tree for which of the following forest? কোথাকার কমন ট্রি এগুলো?
ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট নাকি মাউন্টেন ফরেস্ট? দেখো পাইন, ফার এগুলো কোথায় দেখতে পাবো? এগুলো আমরা দেখতে পাবো মাউন্টেনে। মাউন্টেন ফরেস্ট, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ইন্ডিয়াতে যে ফরেস্ট রিজিয়ন রয়েছে একদম ওপরের সাইডে এবং এই নর্থ ইস্টার্ন সাইডে আমরা দেখতে পাবো মাউন্টেন ফরেস্ট। এই সাইড গুলোতে এইখানটাতেও দেখতে পাবো কিছুটা ম্যানগ্রোভ ফরেস্ট, এখানটাতেও কিছুটা ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাবো এই কচ্ছের রণ উপকূলে, যেটা এখানে মেনশন করা নেই। এই সাইডটাতে উড়িষ্যার এই তটটাতেও কিছু ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাবো। এবং ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায় দেখতে পাবো? যেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এখানে রয়েছে আমাদের পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে আমরা দেখতে পাবো ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, যেখানে এসে শৈলক্ষয় বৃষ্টিপাত ঘটছে। এখান থেকে আমাদের আরব সাগর থেকে উষ্ণ বায়ু যাচ্ছে এবং পশ্চিমঘাট পর্বতে, পশ্চিমঘাটই তো এটা, হ্যাঁ ওয়েস্টার্ন সাইড, পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খাচ্ছে এবং এখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে আমরা দেখতে পাবো ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, কিন্তু পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে আমরা কি দেখতে পারবো? ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট, ঠিক আছে? সরি। অ্যান্ড একদম এই সাইডটাতে আমরা কি দেখতে পাচ্ছি? মরু অঞ্চলে ট্রপিক্যাল থ্রন ফরেস্ট। তাহলে 1 2 3 4 5 5 রকমের ফরেস্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে হাই অল্টিটিউড যেখানে প্রচুর স্নোফল হচ্ছে, এখানে আমরা কনিফোরাস ফরেস্টও দেখতে পাই। একদম হাই অল্টিটিউডে কনিফোরাস ফরেস্টও দেখতে পাই। ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষেত্রে স্পেশাল ফিচার্স কি থাকে? এদের ক্ষেত্রে আমরা শ্বাসমূল দেখতে পাই, যেটার সাইন্টিফিক নাম হচ্ছে নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর দেখতে পাই। আচ্ছা, আর এই কনিফোরাস ফরেস্টে কিরকম? কনিফোরাস ফরেস্ট যেটা মাউন্টেন ফরেস্টের মধ্যেই পড়ছে, এখানে আমরা তোমার বিভিন্ন রকমের যে গাছগুলো দেখতে পাই সেগুলো এরকম কোন স্ট্রাকচারের হয়, কারণ এখানে স্নোফল হয় এবং স্নোটা যাতে গাছের পাতা দিয়ে নেবে পড়ে যায়, তার জন্য কোন স্ট্রাকচারের হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল রাখবে যে হাইয়েস্ট ফরেস্ট কভার যদি জিজ্ঞেস করে, হাইয়েস্ট ফরেস্ট কভার দুটো দেখতে হবে। একটা হচ্ছে বাই এরিয়া, যে সব থেকে বেশি এরিয়ার ফরেস্ট কোথায় আছে, আর একটা হচ্ছে বাই পার্সেন্টেজ। বাই এরিয়া যদি হয় তাহলে সেটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে অরুণাচল প্রদেশ। সেকেন্ড। আর বাই পার্সেন্টেজ যদি হয় তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে মিজোরাম, অ্যান্ড দেন হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে সেকেন্ডে সব জায়গায় দুটোতেই অরুণাচল প্রদেশ আছে, মনে রাখার দরকার নেই, কিন্তু বাই পার্সেন্টেজ মিজোরাম এবং বাই এরিয়া হচ্ছে মধ্যপ্রদেশ, এবং সব থেকে কম আছে হরিয়ানাতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। হু অ্যামং দ্য ফলোইং রোট আনটাচেবল? নিম্নলিখিতের মধ্যে কে আনটাচেবল লিখেছেন? খুশবন্ত সিং, মুল্ক রাজ আনন্দ, আর কে নারায়ণ নাকি বি আর আম্বেদকর? আনটাচেবল কে লিখেছেন? আনটাচেবল, আনটাচেবল লিখেছেন অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। মুল্ক রাজ আনন্দ লিখেছেন আনটাচেবল। খুশবন্ত সিং এর ইম্পর্টেন্ট বুক যদি আমরা দেখি তাহলে ট্রেন টু পাকিস্তান ইম্পর্টেন্ট, এবং যদি আমরা আর কে নারায়ণের দেখি মালগুড়ি ডেজ ইম্পর্টেন্ট, আর বি আর আম্বেদকরের তো আগের দিন আমরা পড়ছিলাম কি কি ইম্পর্টেন্ট বুক রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 10, এবং আজকের এটা লাস্ট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ প্লেয়ার্স ফ্রম ওয়ান টিম অন কোর্ট স্পোর্টস ইজ কারেক্ট? একটি দলের খেলোয়াড় এবং সেই খেলা, এই দুটির মধ্যে কোন সম্পর্ক কারেক্ট? 5 বাস্কেটবল, 6 ভলিবল, 7 বেসবল। অপশন এ হচ্ছে 1 and 3, অপশন বি হচ্ছে 2 and 3, অপশন সি হচ্ছে 1 and 2, and অপশন ডি হচ্ছে 1 2 and 3।
কোনটা হচ্ছে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন 1 and 2। কারণ বেস বলে কতগুলো প্লেয়ার থাকে? বেস বলে 9টা প্লেয়ার থাকে। বেস বলে থাকে 9টা প্লেয়ার। বাস্কেট বলে 5টা থাকে, ভলিবলে 6টা থাকে, হ্যান্ড বলে থাকে 7টা, হ্যান্ড বলে থাকে 7টা, আর আর 7টা কিসে থাকে? 7টা থাকে ওয়াটার পোলোতে। ওয়াটার পোলোতেও 7টা থাকে। তো আমরা 10টা কোয়েশ্চেন করলাম এবং 10টা কোয়েশ্চেনে কে কতগুলো অ্যান্সার করতে পারলে সেটা জানাবে। ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাবে। এবং সবশেষে তোমরা যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেনে যদি মনে হয় এই ইনফরমেশনটা ঠিক নেই বা কিছু সমস্যা, তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ অল।